চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড। যে ম্যাচটা হলো লাহোরের পাকিস্তানের স্টেডিয়ামে, সেখানে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে, তারা টসে জয় হয়ে তারা ব্যাটিংটা করে। সেখানে তারা ব্যাটিংয়ে 361 রান করে। বুঝতে পারছেন রানটা অনেক বেশি হয়ে গেছে। এই সমস্ত বড় ম্যাচে 361 রান চেস করার মতো কিন্তু প্রতিপক্ষ দলের সক্ষমতা থাকতে হয়। সেই সক্ষমতা কিন্তু সাউথ আফ্রিকা এই টিমটাতে ছিল। 361 রান চেস করবে, এটা সেই সক্ষমতা, সেই সামর্থ্য কিন্তু সাউথ আফ্রিকার টিমের ছিল, কিন্তু তারা সঠিকভাবে ব্যবহার করতে পারে নাই। নিউজিল্যান্ডের ইনিংসটা আমি যদি বলি, উইলিয়াম সে 28 রান করে, এর পরপরই উইলিয়ামসন এবং রাচিন রবীন্দ্রা। উইলিয়ামসন 102 রান করে, রাচিন রবীন্দ্রা 108 রান করে। আমি এই দুইজনের ব্যাটিংটা একটু স্পষ্ট বলতে চাই। এই সমস্ত বড় ম্যাচে কিংবা এই সমস্ত ফিসে যেখানে 350+ রান হয়, এই সমস্ত জায়গায় ব্যাটসম্যান যদি স্টার্টটা পায় তখন ইনিংসটাকে বড় করে খেলতে হয়। এটা হচ্ছে নিয়ম। যেহেতু রানটা 350 করতে পারলেই এই সমস্ত ফিসে দলের জন্য সুবিধা। রাচিন রবীন্দ্রা সে যখন 50 করলো, মনে হচ্ছে আউট হয়ে যাবে, কিন্তু না, সে তার ইনিংসটাকে বড় করে সেঞ্চুরিতে কনভার্ট করলো। উইলিয়ামসন তার ইনিংসটাকে বড় করে সেঞ্চুরিতে কনভার্ট করলো। আর শেষের দিকে ড্রাই মিচেল 49 রান এবং গেলেন ফিলিপসের 50 রানে নিউজিল্যান্ডের রানটা হয় 361 রান। জবাবে সাউথ আফ্রিকা খুব ভালো শুরু করে। টেম্বা বাবুমা 56 এবং রাসি বেনার্ডসন 69 রান করে। আমি এই দুইজনের ইনিংসটা একটু যদি বলি, এ সমস্ত পিচে, এ সমস্ত হাই ভোল্টেজ ম্যাচে, এ সমস্ত বড় ম্যাচে যেখানে আপনি 50 করলে সেই রানটাকে বড় করে নেওয়াটা আপনার নিজ দায়িত্বে। সেক্ষেত্রে টেম্বা বাবুমা 56 রান করে আউট হয়ে গেলেন। মিশেল সেটনারকে মারতে গিয়ে রাসি বেনার্ডসন সেও সেটনারে বলে আউট হয়ে যায়। তারা যদি ইনিংসটা আরেকটু বড় করতে পারত, সাউথ আফ্রিকা ম্যাচটা জয় পেত। এরপরে মিলারে 100 রান করে, আর শেষের দিকে মিলারের ফাঁসে কেউই ছিল না। 9 উইকেট হারিয়ে 312 রানে থামে সাউথ আফ্রিকার টিম। একটা সময় মনে হচ্ছিল সাউথ আফ্রিকা জয় পাবে, কিন্তু টেম্বা বাবুমা এবং রাসি বেনার্ডসন যখন আউট হয়, এরপরে এডেন মাকরামও 31 রান করে আউট হয়ে যায়। সো শেষের দিকে যখন মুল্ডার আউট হয়, ক্লাসেন আউট হয়ে যায়, তখন আর মনে হয় না কখনো সাউথ আফ্রিকা ম্যাচটা জয় পাবে। ডেভিড মিলার অসাধারণ ব্যাটিং করে, বরাবর 100 রান করে অপরাজিত থাকে। কি আর করবেন, যদি তাকে সঙ্গ দেওয়ার মতো কোনো ব্যাটসম্যান থাকতো তাহলে ম্যাচটা জয় পেত সাউথ আফ্রিকা। এত বড় একটা ম্যাচে ক্লাসেন থেকে কিন্তু সাউথ আফ্রিকা খুব ভালো একটা ইনিংস আশা করছিল। সেক্ষেত্রে ক্লাসেন মাত্র 3 রানে থেমে যায়। মুল্ডার কোনো রান না করেই সে প্যাভিলিয়নে ফিরে যায়। সো তাদের এই ব্যাটিংটা নিয়েও প্রশ্ন। টেম্বা বাবুমা 77 বল খেলে 56 রান একটা ইনিংস খেলে না, 71 মানে 71 বলটা খেলে 56 রান করে। আপনি 350 টেস্ট করছেন, সেখানে আপনি 71টা বল খেললেন, মাত্র 56 রান, বড় একটা প্রশ্ন। রাসি বেনার্ডসন 66 বলে 69 রান একটা ইনিংস খেলে। যদি তার ইনিংসটা বড় করতে পারতো তাহলে ম্যাচটা জয় পেত বলে আমি মনে করি। এডেন মাকরাম ক্যাপ্টেন, তিনি 31 রান করে যেভাবে তিনি আউট হলেন, যে জঘন্যভাবে আউট হলেন রাচিন রবীন্দ্রা বলে, একদম সহজ একটা ক্যাচ বলারকে দিয়ে তিনি মাঠটা ছেড়ে চলে যায়। প্রশ্ন, তারা ম্যাচটাকে ছেড়ে দিল, তখন ম্যাচটা কিন্তু তখনও ছেড়ে দেয়নি। খুব ভালো করছিল, কিন্তু ভাগ্য তাদের পক্ষে কথা বলে নাই। ম্যাচটা জয় পেয়ে নিউজিল্যান্ড এখন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সেখানে ফাইনাল হবে ভারতের বিপক্ষে। সেই ম্যাচটা নিয়েও কথা বলবো, জয়ের সম্ভাবনা কার কত %।
সেটা নিয়েও কথা বলবো। সো নিউজিল্যান্ড দলটা খুবই দারুণ একটা টিম, সেখানে প্রায় 7 থেকে 8 জন বোলার রয়েছে যারা কিনা গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্রা, মিচেল সেটনার, মিচেল ব্র্যাকওয়েল, সো একাধিক বোলার রয়েছে এই দলটাতে, খুবই দারুণ একটা টিম, অভিনন্দন। উইলিয়ামসন নিউজিল্যান্ড এই টিমটা কখনো ফাইনাল জয় পায় নাই। সো 2025-এর এই চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালটা যদি জয় পায়, আমার মনে হয় তাদের জয় পাওয়া উচিত, সেটা নিয়ে কথা বলবো। অভিনন্দন উইলিয়ামসন, অভিনন্দন নিউজিল্যান্ড, অভিনন্দন মিচেল সেটনার, যিনি কিনা নিউজিল্যান্ড এই দলটার অধিনায়ক। কেমন লাগছে ম্যাচটা দেখি, কী মনে হয় আপনার? চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন।